আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। বুধবার সচিবালয়ের প্রত্যেক মন্ত্রণালয় থেকে মিছিলের ডাক। রোজার আগে নির্বাচনের ব্যাপারে সব দল একমত, আমির খসরু। শেখ তাপসের ঘনিষ্ঠ সহযোগী খুরশেদ আলম গ্রেফতার। সাকিব সহ 15 জনের নামে দুদকের মামলা। নতুন কৌশলে তামাক ব্যবসায় আওয়ামী লীগের সিন্ডিকেট। মোহাম্মদপুর থেকে কুষ্টিয়া 1 আসনের সাবেক এমপি গ্রেফতার। তেহরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সরকার। ভিসা সমস্যা ও সম্পর্ক জোরদারে একসাথে কাজ করবে ঢাকা আমিরাত। দুর্নীতির মাস্টার সাউথ ইস্ট ব্যাংকের সাবেক পরিচালক রায়ান কবির দুদকে অভিযোগ। উপদেষ্টা আসিফের পদত্যাগ ও দুদকের তদন্ত দাবি ইশরাকের। ভারতে পালিয়ে যাওয়ার সময় যুবলীগ নেতা গ্রেফতার। ফুঁসে উঠেছে সমুদ্র, আসছে অতিবর্ষণ, 3 নম্বর সতর্ক সংকেত। একদিনে এয়ার ইন্ডিয়ার 5টি ড্রিম লাইনার ফ্লাইট বাতিল। ইরানে ইসরায়েলি হামলার পরিণতি ভয়াবহ হতে পারে কাতার। শুনছিলেন শুনাম, এবার বিস্তারিত। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন কর্মচারীরা। মঙ্গলবারও সচিবালয়ে বিক্ষোভ মিছিল করেছেন তারা। আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার প্রত্যেক মন্ত্রণালয় থেকে মিছিল বের করা হবে। বেলা 11টার পর সচিবালয়ের বাদামতলায় জড়ো হন কর্মচারীরা। এরপর মিছিল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের সামনে জড়ো হন। সেখানে বক্তব্য দেন বাংলাদেশ সচিবালয় ঐক্য ফোরামের কো চেয়ারম্যান মোহাম্মদ বাদিউল কবির ও মোহাম্মদ নুরুল ইসলাম, কো মহাসচিব নজরুল ইসলাম সহ ফোরামের নেতারা। আন্দোলনের প্ল্যাটফর্ম ঐক্য ফোরামের কো চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, আপনারা বুধবার থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে আসবেন। কেন মিছিল নিয়ে আসবেন সেটা বলি। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি কমিটিতে আছেন, তিনি এক আলোচনায় বলেছেন, কর্মচারীদের আন্দোলন সীমিত হয়ে আসছে। আসলে কি সীমিত হয়ে আসছে? কালকের চেয়ে আজকে আরও দ্বিগুণ গতিতে আমাদের এই আন্দোলন চলছে। বুধবার আমরা প্রত্যেক মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে অ্যাটেন্ড করব। এজন্য সবাইকে অনুরোধ করা হলো। আগামী রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে দেশের সব রাজনৈতিক দল একমত বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, নির্বাচনের ব্যাপারে কোনো দলের দ্বিমত নেই। আশা করছি খুব তাড়াতাড়ি নির্বাচনের তারিখ ঘোষণা হবে। এ ব্যাপারে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দায়াজ ফেরেসের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ খুরশেদ আলমকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। মঙ্গলবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত 12টা 5 মিনিটে রাজধানীর শুক্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। শেয়ারবাজার থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাকিবুল হাসানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। প্রতারণার মাধ্যমে শেয়ারবাজার থেকে শত কোটি টাকা আত্মসাতের মামলায় সাকিব ছাড়া আরও 14 জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এই তথ্য জানান। দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে সোমবার সাকিবুল হাসান সহ 15 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা দেন আদালত। কুষ্টিয়া অঞ্চলে নতুন কৌশলে তামাক ব্যবসায় নেমেছে আওয়ামী লীগ নেতাদের একটি শক্তিশালী সিন্ডিকেট। তামাক ব্যবসার আড়ালে এই সিন্ডিকেট জেলার প্রত্যন্ত অঞ্চলে কারখানা নির্মাণ করে তৈরি করছে নামি দামি ব্র্যান্ডের নকল সিগারেট। এই সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল ও তার ব্যবসায়িক পার্টনার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর লিটন। 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পালিয়ে গেছেন নফেল ও লিটন। আত্মগোপনে থেকেও তারা নানা কৌশল টিকিয়ে রেখেছে নকল সিগারেট তৈরির ব্যবসা। পরিবর্তন করেছেন কোম্পানির নাম। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কুষ্টিয়া 1 আসনের সাবেক সংসদ সদস্য সারোয়ার জাহান বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত পরিদর্শক হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বসিলা এলাকায় অভিযান চালিয়ে পলাতক সাবেক এই এমপিকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। তিনি আরও জানান, ঢাকা 13 আসনে বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। ওই মিছিলে নেতৃত্ব দেওয়া কয়েকজনকে আমরা শনাক্ত করেছি।
ইরানের তেহরানে থাকা প্রায় 400 বাংলাদেশি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সরকার। এদের মধ্যে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা শখানেক বাংলাদেশি স্থানান্তরের কাজ শুরু হয়েছে। পাশাপাশি দূতাবাসের কূটনীতিক সহ অন্যান্য কর্মকর্তা এবং তাদের পরিবারকে নিরাপদ স্থানে স্থানান্তরের কাজ চলছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। সংযুক্ত আরব আমিরাতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক পুনর্গঠনের অংশ হিসেবে ভিসা সমস্যার সমাধানে বাংলাদেশ একসাথে কাজ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের চলাচল সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সদিচ্ছা ও বিশ্বাস গঠনের চেষ্টা অব্যাহত রাখার আশ্বাসও দিয়েছেন তিনি। সোমবার ইএএ-এর ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটির মহাপরিচালক মেজর জেনারেল সুহেল সাইদ আল খাইলির সাথে বৈঠক শেষে তিনি এসব বলেন। এ সময় তার সাথে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ও অন্যান্য সহকর্মীরাও ছিলেন। লুৎফে সিদ্দিকী বলেন, মেজর জেনারেল সুহেলের সাথে দীর্ঘ, খোলামেলা ও অকপট আলোচনা করেছি। সাউথ ইস্ট ব্যাংকের সাবেক পরিচালক রায়ান কবিরের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়েছেন ব্যাংকের একজন গ্রাহক। সোমবার দুদকে আবেদনটি করেন ব্যাংকটির গ্রাহক শিমুল সর্দার। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং এনবিআরের চেয়ারম্যানের কাছেও তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন তিনি। দুদকে দেওয়া অভিযোগে বলা হয়েছে, সাউথ ইস্ট ব্যাংকের সাবেক পরিচালক রায়ান কবির একজন দুর্নীতিবাজ ও প্রতারক। নিয়ম বহির্ভূতভাবে পরিচালক হওয়ায় সাউথ ইস্ট ব্যাংক থেকে 2022 সালের 31 মে তাকে পর্ষদ থেকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে কবিরের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকে অনেক অভিযোগ জমা পড়ে। অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে পর্ষদ থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়। বিএনপি নেতা ইশরাক হোসেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন। তিনি অভিযোগ করে বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তার শপথ নিয়ে অসত্য এবং বিভ্রান্তমূলক তথ্য গণমাধ্যমে তুলে ধরেছেন স্থানীয় সরকার উপদেষ্টা। পাশাপাশি এই উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন বিএনপির নেতা ইশরাক হোসেন। ভারতে পালানোর সময় পিরোজপুর পৌর যুবলীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেপ্তার হওয়া নাজিম উদ্দিন সোহেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম। গ্রেপ্তার মোহাম্মদ নাজিম উদ্দিন সোহেল পিরোজপুর পৌরসভার 5 নং ওয়ার্ডের শেখপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি পিরোজপুর পৌর যুবলীগের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়াও তিনি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে বঙ্গোপসাগরে বজ্রমেঘ তৈরি হচ্ছে। ইতিমধ্যে সৃষ্টি হয়েছে ঝোড়ো হাওয়াও। উপকূলীয় অঞ্চলে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের 4 বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার সকাল 9টায় দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাগরে বায়ুচাপের তারতম্য দেখা দিয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সতর্কবার্তায় আরও বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভারতের আহমেদাবাদে মর্মান্তিক উড়োজাহাজ দুর্ঘটনার পর যাত্রী পরিবহনে বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা যাচ্ছে এয়ার ইন্ডিয়াকে। প্রযুক্তিগত ত্রুটি সহ অন্য কারণ দেখিয়ে একের পর এক ফ্লাইট তারা বাতিল করছে বলে জানিয়েছে এনডিটিভি। মঙ্গলবার একদিনেই ভারতীয় বিমান পরিবহন সংস্থাটির 5টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে দিল্লি থেকে প্যারিসগামী একটি ফ্লাইট আছে। আরও আছে আহমেদাবাদ থেকে লন্ডনের গেটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিতে যাওয়া ফ্লাইটও। 12 জুন এই পথেই যাত্রা করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 মডেলের একটি উড়োজাহাজ। এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া বলেছে, ফ্লাইট ছাড়ার আগে বাধ্যতামূলক কিছু পরীক্ষায় সমস্যা ধরা পড়ায় দিল্লি থেকে প্যারিসগামী ফ্লাইটটি বাতিল করা হয়েছে। এর ফলে প্যারিস থেকে দিল্লিগামী ফিরতি ফ্লাইট, যা বুধবার ছাড়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে এয়ার ইন্ডিয়া তাদের বিবৃতিতে বলেছে, যাত্রীদের ভোগান্তির জন্য আমরা দুঃখিত। বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা তাদের হোটেলে থাকার ব্যবস্থা করছি। ইরানে ইসরায়েলি হামলার পরিণতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কাতার। চলমান ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে এই আশঙ্কার কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি। এ সময় তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার কড়া নিন্দা জানান। পাশাপাশি আঞ্চলিক শান্তি ফিরিয়ে আনতে অবিলম্বে সহিংসতার পথ পরিহারের আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার ঘটনাকে অবিবেচনাপ্রসূত পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন।
আমাদের আগামীকাল দুপুর 2টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।